লেখিকা শাশ্বতী রায়ের চরিত্রহীন। লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে শাশ্বতী রায় বলে, আপনারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। মাত্র 1 মাস হলো যাদবপুরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এসেছি। একরকম বাধ্য হয়েই আগের বাড়িটা বদলাতে হয়েছে। বাড়িটা লোকেশন আর পরিবেশ সত্যিই ভালো ছিল। ইএম বাইপাস থেকে একটু ভেতরে 3 তলা বাড়ি, 3টে ফ্লোরে 3 ঘর ভাড়াটে। বাড়ির মালিক থাকতেন বেহালায়। বাড়িটা ভাড়া নেবার পর থেকে আর কোনোদিন তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। মাসে মাসে বাড়িওয়ালার অ্যাকাউন্টে ভাড়ার টাকা জমা করে দিই। উনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছেন, আমরা ভাড়াটেরা সবাই তাতেই ছিলাম। আমাদের সকলের সুবিধা অসুবিধা, কোনো রিপেয়ারিংয়ের ব্যাপার স্যাপার থাকলে সেখানেই জানানো হয়। মিস্ত্রি আসার দিন ওনার ভাইপোকে পাঠিয়ে দিতেন তদারকি করার জন্য। প্রায় 2.5 বছর ছিলাম ওখানে। বলতে গেলে তেমন কোনো অসুবিধায় পড়িনি, কিন্তু বাড়িটা ছিল বড্ড ছোট। একটা বেডরুম, মাঝারি মাপের বসার ঘর, খুপড়ি কিচেন আর একটা স্টাডি। স্টাডিটাকেই জোর করে আরেকটা ঘর বানিয়ে নিয়েছিলাম। আমার বা রিতমের বাড়ির কেউ এলে ওই ছোট ঘরটাতেই থাকতো। বাথরুম নিয়ে রোজ সকালে আমাদের ঝগড়া হতো। আমি মেয়ে হয়ে যার সময় নিই, রিতম তার চেয়ে বেশি নেয়। অফিস যাবার আগে হুড়োহুড়ি পড়ে যেত। বাড়িতে কেউ এলেও একটা বাথরুম বলে সমস্যা হয়। তুলনায় এই ফ্ল্যাটটা বেশ ভালো। 2 বড় বড় ঘর, 2 বাথরুম, ছোট্ট একটা ঠাকুর ঘর, লম্বা টানা লিভিং রুম, কিচেন, সবই বেশ সুন্দর। কিচেনের সাথে আবার মাঝারি মাপের একটা ব্যালকনি আছে। ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর জায়গা হলো পশ্চিমের ব্যালকনি। আগের বাড়িটায় আমার ফুলের টবগুলো রাখা নিয়ে বড় সমস্যা হতো। এখানে টবগুলো রাখার পরেও কাপড় মেলার স্ট্যান্ড রাখা যাচ্ছে। এক কোণে 2 প্লাস্টিকের চেয়ারও পেতেছি। ছুটির দিন বিকেলে এখানে বসে চা খাওয়া যাবে। গোটা আবাসনে বেশ চোখ জোড়ানো পরিবেশ। 3টে টাওয়ার নিয়ে আবাসনটি। প্রতিটা টাওয়ারে 10টা ফ্লোর। বড় একটা পার্ক আছে। তাতে বাচ্চাদের খেলার জায়গা ছাড়াও জগিং করার আলাদা জায়গা করা হয়েছে। 4টে করে ফ্ল্যাট আছে প্রতি ফ্লোরে। 4 তলার এই ফ্ল্যাটের মালিক রিতমের বন্ধু অরিত্র। তবে চাকরি সূত্রে এখন লন্ডন এসে, ফ্ল্যাট তাই তালা বন্ধ। আমরা ফ্ল্যাট খুঁজছি শুনে হাতে যেন চাঁদ পেয়েছিল অরিত্র। নিজে থেকে রিতমকে বলেছিল, তোরা এখানে থাকলে আমিও নিশ্চিন্ত থাকব। আমার তো ফেরার কোনো ঠিক নেই, আর দেশে এলেও বাবা মায়ের কাছেই উঠব। রিতম ভাড়ার কথা তোলায় রেগে গেছিল অরিত্র। ছোটবেলার বন্ধুর থেকে ভাড়া নেব, এ কথা বলতে পারলি? তাহলে আমার পক্ষে থাকা সম্ভব নয় রে ভাই। না করে দিয়েছিল রিতম। বাধ্য হয়ে ভাড়া নিতে রাজি হয় অরিত্র। ছেলেটা খুবই সাধাসিধে। আমাদের বিয়েতে প্রচুর খাটাখাটুরি করেছিল, কিন্তু বেচারার নিজের বিয়েটাই টিকল না। রিতমের মুখে শুনেছি বউটার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এদেশে কারোর বিয়ে ভাঙলে খোঁচা দেবার লোকের অভাব নেই। অরিত্র পালিয়ে বেঁচেছে তাদের হাত থেকে। বর্ধমানে ওর বাবা মা থাকেন, তাদের পছন্দে বিয়ে হয়েছিল। তাই ছেলেকে বিদেশ যাওয়া থেকে আটকানোর সাহস তাদের হয়নি। যাক, এখন অন্তত প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে বেচারা। আমাদের জন্য সুব্যবস্থা করে দিয়ে গেছে। তবে ফ্ল্যাটটা ভালো পেলেও প্রতিবেশী ভালো পাইনি আমি। 4 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নেব কি? সারাক্ষণ উল্টো দিকের ব্যালকনি থেকে একজোড়া চোখ আমায় গিলে খায়। ঘটনার সূত্রপাত হয়তো আমারই দোষে। সারা সপ্তাহে শুধু রবিবার দিনটাই সময় পাই মন খুলে শ্যাম্পু করার। আমার চুল প্রায় কোমর ছুঁই ছুঁই। অতএব ভালো করে শ্যাম্পু কন্ডিশনার লাগিয়ে কেশ চর্চা করতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। স্নান করে ব্যালকনিতে এসেছিলাম চুল শুকাতে। বেলা 12টার পর থেকে বেশ রোদ আসে পশ্চিমের ব্যালকনিটায়। রোদে বসে আরাম লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম উলের কুর্তির ওপরের বোতাম 2টো খোলা। তাড়াতাড়ি বোতাম লাগিয়ে এদিক ওদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো?
ভাবতেই দেখি ঠিক উল্টো দিকের ব্যালকনিতে বসা এক বয়স্ক ভদ্রলোক ড্যাব ড্যাব করে আমার দিকেই তাকিয়ে আছেন। লজ্জায় তাড়াতাড়ি ভেতরে চলে এলাম। ইস, কি জানি কি ভাবলো লোকটা, নিজের ওপরেই রাগ হচ্ছিল। রিতমকে বলতে সে কি হাসি তার! যাশালা, দেখলো তো দেখলো এক বুড়ো। ইয়ার কি করো না তো, ভদ্রলোক কি ভাবলেন কে জানে। কি আর ভাববে, আমার ভাগ্যকে একটু হিংসে করলো। এত সেক্সি বউ কজন পায় বলো? কি যাতা বলছো, বয়স্ক মানুষকে নিয়ে রসিকতা করো না। আরে বুড়োদের রস বেশি, দাঁড়াও তো দেখি বদনটা। কৌতূহল বশত ব্যালকনিতে বেরোলো রিতম। ফিরে এলো মুখে ছদ্ম হতাশা নিয়ে। তোমার বুড়ো প্রেমিকগণ? মানে? তুমি ঘরে চলে এলে তাই উনিও ভেতরে চলে গেছেন। ব্যাড লাক আমার। ধ্যাত, কাজে ব্যস্ত হয়ে যেতে ঘটনাটা আর মনে ছিল না, কিন্তু পরের রবিবার আবার দেখলাম উনি যথারীতি আমাদের ব্যালকনির দিকে তাকিয়েই বসে আছেন। শুধু রবিবারই নয়, রোজ অফিস যাবার আগে নাইটি তোয়ালে মেলতে ব্যালকনিতে যাই, তখনও সেই এক দৃশ্য। চা খেতে খেতে এদিকেই তাকিয়ে উনি। ওনাদের ব্যালকনিতে উনি বসতেই পারেন, কিন্তু এভাবে লোকের বাড়ির দিকে তাকিয়ে থাকার মানেটা কি? কয়েকদিন ইচ্ছে করে লোকটার মুখের ওপর দড়াম করে দরজা বন্ধ করে দিলাম, জানালার পর্দা টেনে দিলাম, তাতেও যদি লজ্জা হতো। পরের দিন আবারও সেই একভাবে বসে উনি। দৃষ্টিটা এতটাই অস্বস্তিকর, মনে হয় যেন চোখ দিয়েই উনি আমার সারা শরীর লেহন করছেন। রিতমকে কিছু বলতে ইচ্ছে করে না, সবকিছু নিয়ে রসিকতা করাটা স্বভাব ওর। কি করব বুঝে উঠতে পারছিলাম না। অফিসে এত চাপ সামলে অন্য কিছু নিয়ে ভাবতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব? অবসর সময় বারবার ওই একই চিন্তা ঘুরে ফিরে আসে। এখন বাড়িতে থাকলেই পর্দার ফাঁক দিয়ে লক্ষ্য করি চরিত্রহীন বুড়োটা বারান্দায় বসে আছে কিনা। ওদের বারান্দায় কেউ না থাকলে দৌড়ে গিয়ে কাপড় শুকাতে দিয়ে আসি বা গাছে জল দিয়ে আসি। মাঝে মাঝে নিজেকে কেমন মানসিক রোগী মনে হয়। বাড়িতে রিতমের সাথে খিটখিট করি, অফিসেও সামান্য কারণে মেজাজ হারিয়ে ফেলি। অফিসে রমাদের সাথে যা একটু ঘনিষ্ঠতা আমার, সেও কাল বলল আমার আচরণে নাকি পরিবর্তন এসেছে। সমস্যাটা কি নিয়ে জানতে চাইছিল রমাদি। সব খুলে বললাম। রিতমের মতো হাসল না রমাদি, বলল, তুই ওদের বাড়ির কাউকে জানাচ্ছিস না কেন? কি বলবো গিয়ে? বল যে উনি এভাবে তোর দিকে তাকিয়ে থাকেন সারাক্ষণ। তুই না বলতে পারলে রিতমকে দিয়ে বলা। কি যে বলো? রিতম বলে এসব আমার ফ্যান্টাসি। আমায় কোনো পরপুরুষ দেখছে ভেবে ভেবে আমি নাকি আনন্দ পাই। ছি ছি, এ আবার কেমন কথা বউয়ের সম্পর্কে? ও কি তোকে নতুন দেখছে? বিয়ের কত আগে থেকে তোদের সম্পর্ক। সেটাই তো। যাক, ওর কথায় অত গুরুত্ব দিস না, তোকে রাগায়। ওকে বেশি বললে গিয়ে হয়তো ঝগড়াঝাটি করবে। যা বউ পাগলা বর তোর, তুই নিজেই বরং ওই ফ্ল্যাটে গিয়ে একবার কথা বল। কে কে থাকে জানিস? বলতে পারবো না, তবে অফিসে বেরোনোর সময় আমারই বয়সী এক মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে বেরোতে দেখেছি। লোকটার মেয়ে হয়তো, বা ছেলের বউ। ছেলের বউ হলেই ভালো, তোর কথা শুনবে। মেয়ে হলে বাপের নিন্দা থোড়াই কানে নেবে। দেখি যাব তাহলে এই রবিবার। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। রবিবার ব্যালকনি সমস্যার সমাধানে যাওয়া হলো না আমার, মায়ের জরুরি তলব। শনিবার সন্ধ্যায় রিতমকে নিয়ে যেন অবশ্যই পৌঁছে যাই। আমার ভাই দীপুর বিয়ে ঠিক হয়েছে। রবিবার ভাইয়ের হবু শ্বশুর শাশুড়ি আর শ্যালিকাকে লাঞ্চের নিমন্ত্রণ করেছে বাবা। রিতমের বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, সে জানিয়ে দিল শনিবার তার পক্ষে যাওয়া অসম্ভব। খুব চেষ্টা করবে রবিবার দুপুরে পৌঁছতে, না হলে অবশ্যই বিকেলে গিয়ে একবার আমায় নিয়ে ফিরবে। আজ খুব ভোরে উঠে ভাত, 2 রকম তরকারি আর মাছ বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে এসেছি। আশা করি কাল দুপুর অবধি আরামসে হয়ে যাবে। শুধু ব্রেকফাস্টটা নিয়ে চিন্তা। তবে সুইগি আছে, রিতম ঠিক অর্ডার করে নেবে। নেহাতি যদি ভুলে যায় তাহলে আমি অর্ডার করে দেব। রিতমকে সব বুঝিয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। ওখান থেকেই বাড়িতে চলে যাব। আমি বেরোনোর প্রায় আধ ঘন্টা পর ওর গাড়ি আসে। সন্ধেবেলা অফিস থেকে বেরোনোর সময় খেয়াল হলো মায়ের জন্য একটা ফ্লাস্ক কিনেছিলাম, সেটা নিয়ে আসা হয়নি। শীতে বারবার চা খায় মা,
তাই বেশ বড় দেখে ফ্লাস্কটা কিনেছিলাম। ভেবেছিলাম গতকাল রাতেই আলমারি থেকে বের করে ডাইনিং টেবিলে রেখে দেব। একেবারে ভুলে গেছি। যাকগে, ফ্ল্যাট পেরিয়েই বাড়িতে যেতে হয়। ক্যাবওয়ালাকে বলবো না হয় 5 মিনিট অপেক্ষা করতে। ফ্ল্যাটের সামনে পৌঁছে ব্যাগ থেকে চাবি বের করলাম। আমাদের দুজনের ফেরার সময় ঠিক থাকে না বলে আমাদের দুজনেরই কাছে সবসময় চাবি থাকে। চাবি ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকতেই যেন শক খেলাম। কড়া কফির গন্ধে ম ম করছে ঘর। রিতম এসে গেছে অফিস থেকে। বারমুডা টি শার্ট পরে সোফায় বসা। শুধু সে নয়, সঙ্গে একটি মেয়েও আছে। আমাকে দেখে রিতম যেন চমকে উঠল। তুমি? তোমার তো ও বাড়ি যাবার কথা ছিল। বিস্ময়ে শব্দ ফুটছিল না আমার মুখে। আমার অনুপস্থিতিতে বাড়িতে একটা মেয়েকে নিয়ে এসেছে রিতম। কতদিন ধরে ঠকাচ্ছে আমাকে, আর আমি পাগল, ওকে অন্ধের মতো ভরসা করি। আমাকে চুপ করে থাকতে দেখে রিতম উঠে এলো। মেয়েটার দিকে দেখিয়ে বলল, ও রিয়া দত্ত, আমার কলিগ। আর রিয়া, ইনি হলেন আমার সহধর্মিণী মিসেস লেখন সিনহা। মেয়েটার দিকে তাকাতে ইচ্ছে করছিল না। রিতমের দিকে ফিরে বললাম, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আমি ঘরে আসতেই পেছন পেছন চলে এসেছে রিতম। ওভাবে চলে এলে? কিভাবে? তুমি জানো আমি কি বলতে চাইছি? দেখো, যা ভাবছো তা নয়। ওর হাজবেন্ড হসপিটালে ভর্তি, এনজিওপ্লাস্টি হয়েছে। কাল সারা রাত হসপিটালে জাগার পরেও আজ অফিসে এসেছিল। এখান থেকে আবার হসপিটালে যাবে। খুব ক্লান্ত দেখাচ্ছিল মেয়েটাকে, তাই বললাম আমার ফ্ল্যাট তো কাছেই, তুমি একটু ফ্রেশ হয়ে যেতে পারো। ভালো তো, ওর হাজবেন্ড হসপিটালে, তোমার বউ বাপের বাড়িতে, এটাই তো সুযোগ। আই অ্যাম রিয়েলি ভেরি সরি, তোমাদের ডিস্টার্ব করলাম। কি যাতা বলছো? ঠিক বলছি। ইচ্ছে তো করছে ঘাড় ধাক্কা দিয়ে নোংরা মেয়ে মানুষটাকে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু আমার রুচিতে বাধে। প্লিজ লেখা, এত জোরে বলো না, ও শুনতে পাবে। শুনুক। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছে, তাদের আবার লজ্জা। ছি লেখা, এত ছোট মন তোমার। ও যদি মেয়ে না হলে ছেলে হতো তাহলে এসব বলতে। ছেলে হলে এত দরদ দেখাতে। রিতমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। ভালো করে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে দেখলাম রিতম তখনও দাঁড়িয়ে। ঘটাং করে আলমারিটা খুলে মায়ের জন্য কেনা ফ্লাস্কটা বের করলাম। ঘর থেকে বেরিয়ে আসার সময় রিতম বলল, তুমি কিন্তু ভুল বুঝছো লেখা, প্লিজ একটু শোনো আমার কথা। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম ওর দিকে। এতদিন ভুলই বুঝেছিলাম, তবে আর নয়। লিভিং রুম পেরিয়ে আসার সময় মেয়েটার দিকে ফিরেও তাকালাম না। বাড়ি পৌঁছতে প্রায় 9:30 বেজে গেল। বাবা সব সময় আমায় নিয়ে অতিরিক্ত চিন্তা করে। রাস্তায় দাঁড়িয়েছিল আমার জন্য। ক্যাব থেকে নামতেই এগিয়ে এসেছে। কি রে, এত দেরি? কতবার বলেছি বেশি রাত হলে একা চলাফেরা করবি না, না হয় কাল রিতমের সাথে আসতিস। এই মুহূর্তে ওই নামটা সারা গায়ে হুল ফোটাচ্ছে। বাবাকে থামালাম। আহ বাবা, একা চলার অভ্যেস আছে আমার। আচ্ছা চল চল, তোর মা অপেক্ষা করছে কখন থেকে। চলো। অনেকদিন পর রাতে খেতে বসেছি সবাই মিলে। লুচি, মাংস, পায়েস রান্না করেছে মা। সব আমার ফেভারিট, তবু খেতে পারছিলাম না। ভাই যথারীতি খেতে বসে আমার পেছনে লাগছে। বেশি খাস না দিদি, দিন দিন যা চেহারা করছিস, পুরো গোলগাপ্পা। চুপ কর তো, মেয়েটাকে খেতে দে শান্তিতে। ওখানে একা একা কি যে বানায় আর খায়। হ্যাঁ, সে তো চেহারা দেখে বোঝা যাচ্ছে। আবার টিপ্পনি কাটল দীপু। তুই ওর কথায় কান দিস না তো টুকি। তোর পছন্দের নলেন গুড়ের পায়েস বানিয়েছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাবা এতক্ষণ চুপ করে দেখছিল আমায়। এবার বলল, কি ব্যাপার রে তোর? তখন থেকে দেখছি একটা লুচি নিয়ে খুঁড়ছিস। খিদে নেই নাকি? নির্ঘাত বাইরে থেকে সাটিয়ে এসেছে দিদি। অন্য সময় হলে দীপুর সাথে মারপিট লেগে যেত। বাবার দিকে ফিরে বললাম, অফিসে একজনের জন্মদিন ছিল, সেই খাইয়েছে বিকেলে। দীপু আবার কিছু বলতে যাচ্ছিল। বাইরের ঘরে ফোন বাজছে। উঠে গেল ফোন ধরতে। চটপট ফিরেও এলো। আমার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কার ফোন বলতো?
কি করে জানবো? গেস কর। ইচ্ছে করছিল না গেস টেস করতে, তবু ভাইটাকে খুশি করার জন্য বললাম, তোর হিরোইনের বুঝি? ফেল করে গেলি তো? তোর হিরোর ফোন ছিল। আমার আবার হিরো কে? বাবা, কজন হিরো তোমার? রিতমদা ফোন করেছিল। ও, কি জিজ্ঞেস করছিল সেটা বল দেখি। আহ দীপু, তখন থেকে কেন বিরক্ত করছিস ওকে? কি বলছিল রিতম? তোমার মেয়ে তো এসেই খেতে বসে গেছে, আর সে বেচারা ভাবনায় মরছে বউ ঠিকমতো পৌঁছলো কিনা। রিতমের না আসার দুঃখ ভুলে খুশিতে ঝলমল মায়ের মুখ। বলল, ছেলেটা সত্যি খুব কেয়ারিং। মনে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হই, কিন্তু ওদের সুখের মুহূর্তটা ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে হলো না। কোনো মতে পায়েসটা শেষ করে টেবিল ছাড়লাম। এই বাড়িতে আমার ফেলে যাওয়া ঘরটা একরকমভাবে রেখে দিয়েছে বাবা। কাউকে এ ঘরে থাকতে দেয় না। সপ্তাহে একবার আমার আলমারি, বইয়ের তাক, পুতুলের বাক্স সব নিজের হাতে ধুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে। ঘরে ঢুকে আমার শৈশবের গন্ধটা পাচ্ছিলাম। কত যে সোনালি কুচি ছড়ানো সেসব দিনে। এত যন্ত্রণা, বিশ্বাসভঙ্গ, জটিলতা কোথাও তো ছিল না। আবার এখানে ফিরে এলে কি জীবনটা আগের মতো হয়ে যাবে, নাকি জটিলতা আরও বাড়বে? বাড়িতে কিভাবে বলবো সব? কি ভাবছিস রে এত? দীপুর গলায় চমকে উঠলাম। কখন যেন এসেছে ঘরে। কি আবার ভাববো? ওভাবে জানালায় দাঁড়িয়ে আছিস যে, আসার পর থেকে দেখছি তুই কেমন অন্যমনস্ক হয়ে আছিস। তোর মনের ভুল বললেই হলো। খাবার টেবিলে অত রাগানোর চেষ্টা করলাম, এক ফোঁটা রাগলি না। কি হয়েছে রে দিদি? রিতমদার সাথে কোনো ঝামেলা? কিছু হয়নি। তুই কিন্তু এখনও তোর বউয়ের ফটো দেখালি না। এড়িয়ে যাচ্ছিস আমাকে? ধ্যাত তেরি, এড়িয়ে যাব কেন? তুই বরং তোর বউয়ের ছবি দেখাতে চাইছিস না। তোকে তো মা দেখতে যেতেই বলেছিল, তুই গেলি না কাজের দোহাই দিয়ে। সত্যি বিজি ছিলাম রে, সরি। নাটক। তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ছবিটা, সারা রাত বসে বসে দেখিস। দীপু বেরিয়ে যাচ্ছিল, আমি ডাকলাম, বাবা মার শরীর ঠিক আছে তো দীপু? টেনশন করব বলে আমাকে তো কিছু বলে না। ঠিকই আছে, তবে বাবার প্রেশারটা মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে। কেন রে? জানিসই তো, মনিদার সাথে পুরনো বাড়ি নিয়ে ঝামেলাটা মিটছে না। কোলে পিঠে করে যাকে মানুষ করেছে সে আজ সম্পত্তির জন্য বাবাকে কোর্ট অবধি টেনে নিয়ে গেছে। জেঠুকি বারণ করতে পারে না মনিদাকে? পারলেও করবে না। বিষয় শব্দটার মধ্যেই তো বিষ লুকিয়ে। যাকগে, বাবার সাথে কাল কথা বলবো এই নিয়ে। আমার কথা তো শোনে না, দেখ যদি তুই বোঝাতে পারিস। কাল ওরা কটা নাগাদ আসবে রে? বলেছে তো 12টার মধ্যেই আসবে। ওর মা আবার বাথরুমেও যান পঞ্জিকা মেনে। ফিক করে হেসে ফেললাম। এখন থেকে শাশুড়ির খুঁত ধরছিস? খুঁত কোথায় ধরলাম? একে রসিকতা বলে। এমন রসিক জামাই লাখে একটা মেলে রে। দীপুর গালটা ছোটবেলার মতো করে টিপে দিয়ে বললাম, লাখ কি রে, কোটি বল। দীপু চলে যেতে চুপ করে বসেছিলাম। বাড়ির এই পরিস্থিতিতে আমার ফিরে আসার কথা কিছুতেই বলা যাবে না। সব জানাজানি হলে দীপুর শ্বশুর বাড়িতে বাবা মুখ দেখাতে পারবে না। না, এ বাড়িতে নয়, অন্যত্র ব্যবস্থা করতে হবে। আপাতত ওই ফ্ল্যাটে ওঠা ছাড়া উপায় নেই। দীপুর বিয়েটা মিটলে না হয় সেপারেশন নিয়ে কথা বলা যাবে। রিতম কথা দিয়েছিল আমায় নিতে আসবে, কথা রেখেছিল। জামাইকে স্বাদ মিটিয়ে রাতের খাওয়া খাইয়েছে মা। বারবার অনুরোধ করেছে পরের প্রতিটা অনুষ্ঠানে যেন রিতম উপস্থিত থাকে। বাড়িতে ফিরে নিজের জামাকাপড় গুছিয়ে গেস্ট রুমে চলে এসেছি। রিতম বলেছিল অবশ্য ওই ঘরে না যেতে। আমি কানেই তুলিনি ওর কথা। ওর সাথে কথা বলা ছাড়া বাকি সব দায়িত্ব পালন করছি। সোমবার অফিস থেকে ফিরে ওকে বললাম, কিছু কথা আছে, তোমার সময় থাকলে বলবো। বলো। দীপুর বিয়ের ডেট তো জানো নিশ্চয়ই? বলেছে তোমার বাবা। ও, কেন, কি হয়েছে? আমি বাড়িতে এখনো কিছু জানাইনি। কি ব্যাপারে? তুমি জানো না আমি কি ব্যাপারে বলছি? ও, তা জানিয়ে দাও, দেরি করছো কেন? এখন জানালে কি কি অসুবিধা হবে তুমি নিশ্চয়ই বোঝো। আমি চাই সবাই এটাই জানুক আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে।
তোমার কি মনে হয় ঠিক নেই? আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার তুমি যা ভালো বুঝবে করবে। দাঁড়াও লেখা, সেদিন থেকে অকারণে তুমি আমায় দোষারোপ করে যাচ্ছ, আর কতবার বোঝালে তুমি বুঝবে যে তোমার ধারণা ভুল? আমি অন্ধ নই রিতম। ফাঁকা বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে নোংরামি তুমি করছিলে, আর আমায় অবুঝ বলছো? মুখ ঘুরিয়ে চলে আসছিলাম, রিতম পথ আটকালো, দু কাঁধ চেপে ধরেছে আমার। কেন করছো এরকম, কেন? ব্যথায় কাতরে উঠলাম। আমার লাগছে রিতম, ছাড়ো। আমার কথায় কান দিল না রিতম, সজোরে বুকে চেপে ধরেছে আমায়। আই লাভ ইউ লেখা, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে এভাবে কষ্ট দিও না, মরে যাব আমি, মরে যাব। রিতমের চোখের জল আমার কাঁধ স্পর্শ করছে। তবে কি আমিই কিছু ভুল করছি? দুর্বল হতে গিয়েও সামলে নিলাম নিজেকে। তুমি আমাকে জোর করছো? শরীরটাই সব না তোমার কাছে? ছিটকে সরে গেল রিতম, অবাক চোখে দেখছে আমায়। আমি তোমাকে জোর করছি? আমি? ওর কথার উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেলাম। রিতমের ক্ষণিকের স্পর্শে শিরশির করছে গোটা শরীর। মনে হচ্ছে আঁচড়ে কামড়ে ফালাফালা করে দিই ওকে, কিন্তু এই পুরুষ যে আর আমার নেই। কোন অধিকারে যাব ওর কাছে? দীপুর আশীর্বাদ আগামী শুক্রবার। মা বাবা দুজনে রিতমকে ফোন করেছিল। এবারে রিতমের উপস্থিতি খুব জরুরি। ওদের বলেছিলাম ছুটির দিন দেখে ডেট ফেলতে, কিন্তু পঞ্জিকাতে সম্ভবত ওই একটি দিনই পাওয়া গেছে আশীর্বাদের। দীপুও আমায় ফোন করে অভিযোগ করল, অফিস কামাই হবে। রিতম অবশ্য বাবা মাকে কথা দিয়েছে সে যাবে। দেখা যাক। ফ্ল্যাটে ফেরার পর আবার ওই বুড়ো লোকটার মুখোমুখি হয়েছিলাম। কিছু বদল হয়নি, না ওনার বসার ভঙ্গি, না চাউনি। রিতমকে নিয়ে চরম মনোকষ্টে ভুগছি। তার মধ্যে এই চরিত্রহীন লোকটার কুনজর আমায় যেন আরও অসুস্থ করে তুলছে। শুধু এই লোকটাকেই বা দোষ দিচ্ছি কেন? আমার সবচেয়ে কাছের মানুষটাও তো এরকমই। অফিসে রমাদি জিজ্ঞাসা করেছিল আমি ওদের বাড়িতে গিয়ে অভিযোগ করেছি কিনা। সযত্নে এড়িয়ে গেছি প্রসঙ্গটা। আমি আর খুব বেশি দিন নেই এই ফ্ল্যাটে। কি দরকার একটা পরিবারে অশান্তি লাগিয়ে দেবার? তার থেকে বরং ব্যালকনিতে আসা যাওয়াটাই কমিয়ে দেব এবার থেকে। সেটাই করলাম। খুব প্রয়োজন ছাড়া ব্যালকনি মুখও হই না, গেলেও কোনো দিকে তাকাই না। তবে না তাকিয়েও মেয়েরা বুঝতে পারে কেউ তাকে দেখছে কিনা। এ ক্ষমতা ঈশ্বরই দান করেছেন মেয়েদের। মাঝে মাঝে মনে হয় লোকটাকে গিয়ে বলি, এভাবে তাকিয়ে থাকেন কেন? আমার মধ্যে কি এমন পেয়েছেন? আমার স্বামী তো কবেই আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই সপ্তাহে ডিরেক্টর এসেছিল দিল্লি থেকে। তাকে তোয়াজ করতে করতে গোটা সপ্তাহ কেটে গেছে। সাথে একটা ওয়ার্কিং ওমেন্স হস্টেল খুঁজছিলাম, সেটাও পেয়ে গেছি। দীপুর আশীর্বাদ থেকে ফিরে ওখানেই উঠব। শুক্রবার সকালে বাড়িতে যাবার আগে রিতমকে সব জানাবো ঠিক করলাম। দুজনের চা জলখাবার বানিয়ে টেবিলে ডাকলাম ওকে। খেতে খেতে বললাম, তোমাকে একটা কথা জানানোর ছিল। বলো। আমি মঙ্গলবার থেকে একটা হস্টেলে শিফট করছি। জোর ঝাঁকুনি খেল রিতম। হস্টেলে? মানে? আমাদের আর এক ছাদের তলায় থাকা সম্ভব নয়। কি বলছো তার মানে জানো? জেনে বুঝেই বলছি। শুধু একটা সন্দেহের বশে আমাদের সম্পর্কটা শেষ করে দেবে? উত্তেজনায় টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে রিতম। হেসে বললাম, সত্যি করে বলো তো, তুমি নিজেও কি চাও না আমি চলে যাই? না, চাই না সেটা তুমিও জানো। আমি আর কোনো অশান্তি চাই না রিতম। গ্রেসফুলি সব শেষ করো। পাগলের মতো লিভিং রুমে পায়চারি করছে রিতম। কি করে তোমাকে বিশ্বাস করাবো বলো? তুমি রিয়ার কাছে চলো, ওকে জিজ্ঞেস করো, অফিসের সবাইকে জিজ্ঞেস করো। ও শুধু আমার কলিগ লেখা, ট্রাস্ট মি। ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল আমার ঠোঁটের কোণে। ও তোমার কি সেদিন দেখে গেছি। আমি তোমার সাথে আর থাকতে পারবো না রিতম, কারণ আমি তোমায় ঘেন্না করি। ছলছল চোখে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল রিতম। অস্ফুটে বলল, তুমি আমায় ঘেন্না করো? সত্যি ঘেন্না করো? হ্যাঁ করি, আর কতবার বলবো? দুহাতে মুখ ঢেকে বসে পড়ল রিতম। এই দিনটা দেখার আগে মরে গেলাম না কেন? স্নান সেরে ঘরে এসে দেখলাম কখন যেন বেরিয়ে গেছে রিতম। বুঝতেই পারছিলাম আমার বাড়িতে আজও যাবে না। এসব কথা হবার পর সেটাই স্বাভাবিক। বাবা মাকে ওর না আসার কি কারণ দেখাবো জানি না। আজকের দিনটায় হয়তো এসব না বললেই হতো।
লিফটের জন্য দাঁড়িয়ে আছি। 7-এ এসে থমকে গেছে লিফট। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হলো আমার পাশে আরও কেউ এসে দাঁড়িয়েছে। পাশ ফিরতেই দেখলাম ওই ফ্ল্যাটের মেয়েটা। আমাকে তাকাতে দেখে সৌজন্যের হাসি হাসল সে। মনে হলো এই সুযোগ, আজই ওই লোকটার কীর্তি ফাঁস করতে হবে। কথাটা কি করে শুরু করব বুঝতে পারছিলাম না। মেয়েটি বলে উঠল, কি ঝামেলা বলুন তো, একটাই লিফট, তাড়াহুড়োর সময় সেটাও যদি কেউ আটকে রেখে দেয়। জিজ্ঞেস করলাম, অফিসে যাচ্ছেন? না, হসপিটালে। বাড়িতে কেউ অসুস্থ নাকি? আমার বাবা। লোকটা তবে হসপিটালে? ওই জন্য পরশুর পর আর দেখিনি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ম্লান হাসল মেয়েটা। পড়ে গেছিল বাথরুমে। আসলে বাবাকে নিয়ে আমাদের সমস্যা লেগেই থাকে, চোখে দেখে না তো। পুরনো বাড়িতে এই সমস্যা ছিল না, এখানে আমরা 3 মাস হলো এসেছি, বাবার এখনও সব রপ্ত হয়নি। ঢোক গিলে বললাম, আপনার বাবা মানে যে ভদ্রলোক ব্যালকনিতে বসে থাকেন? হ্যাঁ, ওই আয়া মেয়েটি রোজ এসে ব্যালকনিতে বসিয়ে দিয়ে আসে বাবাকে। বাইরে বসে পাখিদের ডাক শোনে, মানুষজনের সারা শব্দ পায়। ভালো লাগে বাবার। গৃহবন্দী হয়ে থাকতে কারি বা ভালো লাগে বলুন? আমার মাথা কাজ করছিল না। কিনা ভাবছিলাম আমি ভদ্রলোকের সম্পর্কে মনে মনে কত অভিশাপ দিয়েছি, অথচ সত্যিটা একবারও জানার চেষ্টা করিনি, একবারও ভাবার চেষ্টা করিনি একটা লোক কেন ওরকমভাবে সোজা তাকিয়ে থাকে, কেন দৃষ্টিটা ওরকম অস্বস্তিকর। শুধু নোংরা সন্দেহই করে গেছি। লিফট এসে গেছে, ভিড়ে ঠাসা, বড়জোর একজনের জায়গা হবে। মেয়েটিকে বললাম, আপনি আগে যান। থ্যাঙ্কস। মেয়েটি ভেতরে ঢুকে যেতে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর ধীর পায়ে ওদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালাম। দরজায় নেম প্লেটে ঝলমল করছে ভদ্রলোকের নাম, ডক্টর সুধীর মুখোপাধ্যায়। কি ভেবে বেলে হাত রাখলাম। অল্প বয়সী একটি কাজের মেয়ে দরজা খুলেছে। বললাম, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, মাইমা আছে। আপনি কোণের দিকের ফ্ল্যাটে থাকেন না? হ্যাঁ, একটু দেখা করা যাবে ওনার সাথে? আমাদের কথার মাঝেই এক ভদ্রমহিলা এসে দাঁড়ালেন। মাথায় অজস্র রূপলি আঁকিবুকি, মুখে ক্লান্তির ছাপ, তবু বোঝা যায় একসময় বেশ সুন্দরী ছিলেন। আমার দিকে এক ঝলক দেখে মেয়েটিকে বললেন, দরজায় দাঁড় করিয়ে রেখেছিস কেন মেয়েটাকে? আগে দেখিসনি বুঝি ওকে? তোমায় ডাকতেই তো যাচ্ছিলাম। মেয়েটি ভেতরে চলে যেতে উনি আমায় জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? হ্যাঁ, মানে এসো না, ভেতরে এসো। দরজা ছেড়ে সরে দাঁড়ালেন উনি। আমাকে বসতে বলে ভেতরে চলে গেলেন। বসার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম বোধহয় জল দিতে বলছেন মেয়েটিকে। একটু পরে ফিরে এলেন ভদ্রমহিলা, সাথে মেয়েটি। তার হাতের ট্রেতে 1 গ্লাস জল। ঢকঢক করে পুরো জলটা খেলাম। গলার কাছে কি যেন একটা আটকে রয়েছে। অপরাধ বোধ না কান্না জানি না আমি। বললাম, মেসোমশাইয়ের অ্যাক্সিডেন্টের খবরটা শুনে এলাম। ও, কে বলল? আপনার মেয়ের সাথে লিফটে দেখা হলো, উনিই বললেন। আঁচলে চোখ মুছলেন ভদ্রমহিলা। আমারই দোষ। সেদিন একটু বেশি সময় ধরে পুজো করছিলাম। বেলা হচ্ছে ভেবে সে একা একাই স্নানে চলে গেছিল। সেখানেই পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। নিজের মনেই মাথা নাড়ছেন ভদ্রমহিলা। লজ্জা বুঝলে? আমার কাছে ছাড়া কারোর কাছে সে স্নান করবে না। আয়া আছে তো ওনার, সে হয়তো খেয়াল করেনি। আমারও তো বয়স হয়েছে, আর পেরে উঠি না। তবু চেষ্টা করি ওকে খুশি রাখতে। আমার জন্যই তো ওর এই অবস্থা। মানে? ছোট্ট একটা শ্বাস ফেললেন উনি। সে বড় লজ্জার কথা। তুমি আমার মেয়ের মতো, তোমায় বলাই যায়। উনি প্রফেসর মানুষ, বাড়িতে ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকতো। তার মধ্যে একজনকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। সবসময় ওকে সন্দেহ করতাম। একদিন উনি কলেজ থেকে ফেরার পর খুব অশান্তি করলাম। থাকতে না পেরে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। কিছুক্ষণ পরেই খবর এলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে জেনেছিলাম আমার সন্দেহ সম্পূর্ণ অমূলক, কিন্তু ততদিনে ওর যা ক্ষতি হবার হয়ে গেছে। কথা শেষ করে হাঁপাচ্ছেন ভদ্রমহিলা। ওনার হাতের ওপর হাত রাখলাম। ফুপিয়ে উঠলেন উনি। আচ্ছা বলো তো, আমার পাপের শাস্তি কি আমারই পাওয়া উচিত ছিল না? আমার জন্য আর কত ভুগবে মানুষটা? প্রায় টলতে টলতে বেরিয়ে এলাম ওদের ফ্ল্যাট থেকে। চাবি খুলে ঢুকলাম নিজেদের ফ্ল্যাটে। খা খা করছে ঘরগুলো।
মনে হচ্ছে গোটা পৃথিবীতে আমি একা, এক্কেবারে একা। রিতমের শেষ কথাগুলো কানে বাজছে। এই দিনটা দেখার আগে মরে গেলাম না কেন? কথাগুলো মনে পড়তেই চোখের সামনে পৃথিবীটা যেন দুলে উঠল। ওই ভদ্রমহিলার মতো আমিও ভুল করে ফেললাম না তো? রিতম যদি খারাপ কিছু করে বসে, না, ওকে ফিরিয়ে আনতেই হবে। আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ও। বারবার ফোন করার চেষ্টা করলাম রিতমকে। যান্ত্রিক স্বর নট রিচেবল বলে চলেছে। ক্লান্ত হয়ে ফোনটা বিছানায় রাখতেই বেজে উঠল ফোন। মা ফোন করছে। কোনো মতে বললাম, বলো মা। কোথায় তুই? কখন থেকে ফোন করছি, এনগেজ আসছিল। কেন, কি হয়েছে? কখন আসবি? মেয়ের বাড়ি থেকে সব এসে পড়বে তো এবার। রিতম সে কখন এসে গেছে। রিতম? হ্যাঁ, রিতম এসে থেকে কাজ করে যাচ্ছে বেচারা, তাড়াতাড়ি আয়। রাগে অভিমানে চোখে জল এসে গেল আমার। রিতম আমার বাড়িতে? আর বাড়ি থেকে বেরোনোর সময় আমায় কী সব বলে গেল। ব্যাগটা হাতে নিয়ে প্রায় ছুটে বেরিয়ে এলাম ফ্ল্যাট থেকে। যত তাড়াতাড়ি সম্ভব রিতমের কাছে পৌঁছতে হবে। কটা দিন বড্ড কষ্ট দিয়েছি ওকে। আজ সুদে আসলে সব পুষিয়ে দেব। সুধীর বাবুও ফিরে আসুক তাড়াতাড়ি। ওনার কাছেও যে আমার ক্ষমা চাওয়ার আছে। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।